বিশাল ঐশ্বর্যময় প্রাসাদটি উজ্জ্বল রঙিন আলোর ঝলকানিতে যেন রাতের আকাশকে নিজের মায়ায় মুড়িয়ে দিয়েছিল। চারদিকে প্রভাবশালী অতিথিরা তাদের মসৃণ রেশমি পোশাক এবং ঝলমলে সোনার অলঙ্কারে নিজেদের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলছিলেন, যেন প্রত্যেকটি পদক্ষেপে তাদের ক্ষমতা ও সম্পদের জয়গান বেজে উঠছিল। এটি ছিল নগরীর ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং অবিস্মরণীয় আয়োজন, যেখানে বিলাসিতা ও প্রতিপত্তির স্রোত বয়ে চলছিল অবিরাম। কিন্তু এই চমকপ্রদ জমকালো পরিবেশের মাঝে এক নিভৃত কোণায় নীরবে দাঁড়িয়েছিল একজন একেবারে সাধারণ নারী, যার উপস্থিতি যেন পুরো অনুষ্ঠানের ঔজ্জ্বল্যকে এক অদ্ভুত ছায়ায় ঠেকে দিয়েছিল। তার সাদামাটা বেশভূষা এই সমস্ত বিলাসিতা থেকে সম্পূর্ণ বিপরীত ছিল, এবং সেখানে উপস্থিত সবাই তাকে কৌতূহলী ও বিস্ময়কর নজরে দেখছিলেন, যেন কোনো অজানা রহস্যের সূত্র খুঁজে পাচ্ছিলেন না। তখনই তার শাশুড়ি সেখানে এসে উপস্থিত হলেন এবং ঘৃণাপূর্ণ চোখে তাকে চারপাশে ঘুরে ঘুরে দেখতে শুরু করলেন। তার শাশুড়ি রাগে ফেটে পড়ছিলেন এবং কটূক্তিপূর্ণ ভাষায় তাকে তিরস্কার করতে লাগলেন। তিনি বললেন যে অদিতি জেনে শুনে এমন পোশাক পরেছে যাতে তাদের পরিবারের সম্মান এই বড় অনুষ্ঠানে ধুলোয় মিশে যায়। তিনি তাকে একজন পরিচারিকার মতো বকাঝকা করে বললেন যে সেখানে দাঁড়িয়ে থাকার বদলে অতিথিদের সেবায় লেগে যেতে। অদিতি কোনো উত্তর না দিয়ে তার শাশুড়ির এসব কথা শুনে নিল। তখনই তার স্বামী সেখানে পৌঁছে গেল এবং সেও তার মায়ের সাথে মিলে তাকে অপমান করতে শুরু করল। সে অত্যন্ত নির্দয়ভাবে বলল যে সে জানে না কেন সে এই অশিক্ষিত মেয়েটিকে বিয়ে করেছিল। সে সেখানে দাঁড়িয়ে থাকা আত্মীয়দের সামনে বলল যে অদিতি শুধুমাত্র তাদের বাড়িতে পরিচারিকা হওয়ার যোগ্য। স্বামীর এই শব্দগুলো অদিতির হৃদয়কে গভীরভাবে ক্ষতবিক্ষত করেছিল, কিন্তু সে তা নিজের মুখে প্রকাশ পেতে দিল না। কিছুক্ষণ পরেই পরিবারের বড়রা তাদের দামি পোশাকে সুসজ্জিত হয়ে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে লাগল। অদিতি এবং তার স্বামী তাদের এমনভাবে সম্মান করছিল যেন তারা কোনো ভগবান, এবং তারা সবাই তাদের সেবা করতে ব্যস্ত ছিল। তারা সেই অতিথিদের নিজেদের মর্যাদা এবং কোম্পানির ক্ষমতা দেখানোর চেষ্টা করছিল, যাতে সেখান থেকে বড় কোনো সুবিধা পাওয়া যায়। এরই মাঝে অদিতি জুতোগুলো হাতে ধরে এক কোণে দাঁড়িয়ে তাদের মুখগুলো দেখছিল। অদিতি প্রথমে ভেবেছিল জুতোগুলো একপাশে রেখে দেবে, কিন্তু তার শাশুড়ির উদ্দেশ্য ছিল তাকে পুরোপুরি অপমান করা। তিনি সজোরে চেঁচিয়ে বললেন যে এই জুতোগুলো যেন সে নিজের হাতে ধরে রাখে যতক্ষণ না সমস্ত অতিথি ভেতরে প্রবেশ করছে। সেখানে উপস্থিত সবাই হো হো করে হাসতে লাগল এবং অদিতিকে উপহাস করতে লাগল, কারণ এটি ছিল অত্যন্ত অপমানজনক কাজ। তার স্বামীও তার মায়ের কথা সমর্থন করল এবং অদিতিকে দ্রুত কাজ শেষ করতে বলল। স্বামী এবং শাশুড়ির এই ব্যবহারে অদিতির মনের রাগের একটি ভয়ঙ্কর আগুন জ্বলছিল। সে কোনো সাধারণ মেয়ে ছিল না, বরং দেশের সবথেকে বড় কোম্পানি গোষ্ঠীর একমাত্র উত্তরাধিকারিণী ছিল। সে শুধুমাত্র তার বাবার একটি প্রতিশ্রুতি রক্ষা করার জন্য নিজের পরিচয় গোপন করে এদের সাথে থাকছিল। আজ এই লোকগুলো সব সীমা অতিক্রম করে ফেলেছিল এবং অদিতি সিদ্ধান্ত নিয়ে নিল যে এবার এদের আসল রূপ সামনে আনতে হবে। নিজের উত্তাল আবেগকে নিয়ন্ত্রণে রেখে অদিতি এগিয়ে গেল এবং সেই জুতোগুলো নিজের হাতে নিল। তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব ছিল, যা কোনো বড় ঝড়ের আগের স্তব্ধতার মতো লাগছিল। অদিতি তার অপমানের প্রতিটি মুহূর্ত নিজের স্মৃতিতে জমা করে নিচ্ছিল, কারণ খুব শীঘ্রই হিসাব হওয়ার সময় আসছিল। কিছুক্ষণ পরেই অনুষ্ঠানস্থলের দরজায় চাঞ্চল্য সৃষ্টি হল এবং নগরীর সবথেকে বিশিষ্ট অতিথিরা সেখানে পৌঁছাতে শুরু করল। এই বিশেষ অতিথিদের আগমনে পরিবারের মর্যাদা বেড়ে গেল এবং তারা ততস্থ ছিল যাতে তাদের আপ্যায়নে কোনো কমতি না থাকে। শাশুড়ি দেখল যে কিছু অতিথির জুতো প্রবেশদ্বারের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি অদিতিকে আদেশ দিলেন যে সে যেন গিয়ে সেই জুতোগুলো সেখান থেকে সরিয়ে পরিষ্কার করে দেয়। যখন সমস্ত অতিথি ভেতরে চলে গেল, তখন অদিতির স্বামী তাকে খুব কড়া স্বরে ধমক দিল। সে বলল যে জুতোগুলো এখানেই ছেড়ে দিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যেতে, যাতে কারো নজর তার ওপর না পড়ে। সে চাইছিল না কোনো বড় বিনিয়োগকারী তার এই সাধারণ দেখতে স্ত্রীকে দেখে তার মর্যাদার হানি করুক। অদিতি খুব শান্তভাবে মাথা নিচু করে জুতোগুলো এক কোণে রেখে সেখান থেকে দূরে চলে গেল। সে জানবুঝে অনুষ্ঠানস্থলের পেছনের অংশে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে আলো কম ছিল এবং লোকজনের ভিড় ছিল না। এই অন্ধকার অংশটি তার নিজের মনের কথা সাজাতে এবং একটি মজবুত পরিকল্পনা করার জন্য সঠিক মনে হচ্ছিল। এখানে তাকে কেউ অপমান করার বা ঘাড় ঘুরিয়ে দেখার ছিল না, এবং সে নিজের আসল রূপে ফিরতে পারছিল। সেখানে সে তার পোশাকের ভেতরে লুকানো একটি অত্যন্ত উন্নত যোগাযোগ যন্ত্র বের করল। এটি এমন একটি বিশেষ যন্ত্র ছিল যা শুধুমাত্র কোম্পানির উচ্চ পদস্থ এবং শক্তিশালী লোকেরাই ব্যবহার করতে পারত।
অদিতি তার ওপর নিজের আঙুল বুলিয়ে একটি বিশেষ নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে গেল। তার চোখে এখন আর কোনো সাধারণ গৃহবধূর অসহায়তা ছিল না, বরং এক অত্যন্ত বুদ্ধিদীপ্ত তেজ পরিষ্কার দেখা যাচ্ছিল। অন্য প্রান্ত থেকে একটি অত্যন্ত গম্ভীর কণ্ঠস্বর এলো, যেখানে শ্রদ্ধা মিশেছিল, এবং সে অদিতিকে অভিবাদন জানাল। সে বলল যে সে সমস্ত আদেশ পালন করার জন্য পুরোপুরি প্রস্তুত এবং শুধু ইশারার অপেক্ষা করছে। অদিতি মৃদু কিন্তু দৃঢ় স্বরে নিজের সহকারীর সাথে কথা বলা শুরু করল। সে তাকে জানালো যে এবার আদেশ পালনের সময় এসে গেছে, যার জন্য তারা দুজনেই কয়েক মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে সহকারীকে আদেশ দিল যে সে যেন কোম্পানির সমস্ত বড় আধিকারিকদের এই ভবনে পৌঁছানোর নির্দেশ দেয়। তাকে আরও নির্দেশ দেওয়া হলো যে সে যেন এই পরিবারের সেই সমস্ত দুর্বলতা এবং তাদের করা দুর্নীতির তথ্য সংগ্রহ করে নেয়। অদিতি স্পষ্ট করে বলল যে আজ সে নিজের পরিচয় প্রকাশ করবে এবং এই লোকগুলোকে শিক্ষা দেবে। সহকারী তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল এবং তাকে আশ্বস্ত করল যে কয়েক মিনিটের মধ্যেই সব কাজ হয়ে যাবে। সহকারীর সাথে কথা শেষ করে অদিতির চোখের সামনে ফেলে আসা সমস্ত তিক্ত দিনগুলোর কথা ভেসে উঠল। তার মনে পড়ল কিভাবে এই পরিবারটি সবসময় তাকে একজন তুচ্ছ মানুষ মনে করে প্রতিটি দিন মানসিকভাবে লাঞ্ছিত করেছিল। তারা তার সরলতাকে দুর্বলতা মনে করে নিয়েছিল এবং কখনো এটি জানার চেষ্টা করেনি যে সে আসলে কে। কিন্তু আজ এই পরিস্থিতি পুরোপুরি বদলাতে চলেছিল এবং তাদের নিজেদের ভুলের মাসুল দিতে হতো। নিজের ভেতরের চিন্তা ও আবেগকে স্থির করার পর সে সেই অনুষ্ঠান স্থলের দিকে এগিয়ে চলল। সে দেখল স্বামী এবং তার মা এখনও অতিথিদের মুগ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারা বড় বড় কথা বলে বিনিয়োগকারীদের ফোন দিয়ে আসছিল। অদিতি এইসব দেখে শুধু হালকা হাসল, কারণ সে জানত যে এইসব খুব শীঘ্রই বরবাদ হতে চলেছে। সে একটি পিলারের আড়ালে দাঁড়িয়ে সেই সব অহংকারী মুখগুলো দেখছিল। তার খুব অবাক লাগছিল যে কিভাবে টাকার লোভে মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে যায়। যে কিছুক্ষণ আগে নিজের স্ত্রীকে এত খারাপভাবে বকাঝকা করছিল, এখন সে অন্যের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই শাশুড়ির নজর কোণে দাঁড়িয়ে থাকা অদিতির ওপর পড়ল এবং তিনি আবার তাকে ধমকাতে শুরু করলেন। তিনি রেগে বললেন যে এই মেয়েটি সব সময় অমঙ্গলজনক মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। তিনি বাকি অতিথিদেরও অদিতির দিকে আকর্ষণ করলেন এবং তার পোশাক ও ব্যক্তিত্ব নিয়ে উপহাস করলেন। অদিতি এই সব কথা হজম করে নিল, কারণ শীঘ্রই সব হিসাব চুকানোর সময় আসছিল। স্বামী দৌড়ে সেখানে এলো এবং দেখল যে অদিতি তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। সে ভাবল যে তার এই কুৎসিত স্ত্রীর জন্য তার গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হচ্ছে। সে অদিতির হাত খুব জোরে ধরে তাকে একপাশে সরিয়ে দিয়ে বলল যে তার জীবনের সবথেকে বড় ভুল হল অদিতি। অদিতি ব্যথা অনুভব করল, কিন্তু খুব সহজেই নিজের হাত ছাড়িয়ে নিল এবং এক নজরে স্বামীর দিকে তাকালো। স্বামী এক মুহূর্তের জন্য শিউরে উঠল, কারণ সে এমন তেজ আগে কখনো দেখেনি। তার মনে হলো যেন কোনো শক্তিশালী ব্যক্তিত্ব তাকে শাসন করছে। কিন্তু সে নিজের মনে এই ভয়কে ছেড়ে ফেলে বন্ধুদের কাছে চলে গেল। সে জানত না যে এটিই তার জীবনের সবথেকে বড় ভুল হতে চলেছে। তৎপর শাশুড়ি একটি সোনার থালা নিয়ে সেখানে এলো, যাতে অনেক পদের সুস্বাদু খাবার সাজানো ছিল। তিনি চাইছিলেন এই খাবারগুলো শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ অতিথিদের পরিবেশন করা হোক যারা তাদের কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। তিনি অদিতিকে আবার আদেশ দিলেন যে সে যেন এই থালা নিয়ে পুরো ঘরে ঘোরে এবং প্রত্যেক বড় অতিথিকে পরিবেশন করে। এটি ছিল আরেকটি অপমানজনক চাল, যাতে সে তার বউকে সবার সামনে পরিচারিকা প্রমাণ করতে পারে। অদিতি কোনো তর্ক না করে সেই সোনার থালাটি নিজের দুই হাতে ধরল এবং অতিথিদের মাঝে যেতে লাগল। সে ধৈর্যশীল ছিল এবং জানত যে সঠিক সময় আসার আগ পর্যন্ত তাকে এটি চালিয়ে যেতে হবে। সে প্রতিটি অতিথিকে বিনম্রভাবে খাবার পরিবেশন করল এবং তাদের ঘৃণা ভরা কথাগুলো শুনে নিল যা তাকে নিয়ে বলা হচ্ছিল। এই ধৈর্যই ছিল তার সবথেকে বড় শক্তি। খাবার দিতে দিতে সে লক্ষ্য করল কিভাবে এই সব মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থ আর টাকা নিয়ে কথা বলছে। অদিতির কাছে এটি একটি নাটকের মতো লাগছিল, যেখানে প্রত্যেকে নিজের স্বার্থপর চরিত্র অভিনয় করছিল। সে ঠিক করে নিল যে আজ সে সবার মুখোশ খুলে দেবে। তখনই কোনো একজন অতিথি ভুল করে অদিতির গায়ে পানীয় ছিটিয়ে দিল। শাশুড়ি এটি দেখি দৌড়ে এসে সেই অতিথির কাছে ক্ষমা চাইতে লাগলেন, যেন দোষ অদিতিরই। তিনি অদিতিকে ভিড়ের মধ্যে সজোরে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যাওয়ার আদেশ দিলেন। অদিতি একটি গভীর দীর্ঘশ্বাস নিল এবং হাতের থালাটি একটি মেঝের উপর খুব জোরে আছাড় দিয়ে রাখল। এই শব্দের ফলে পুরো ভবনে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল এবং সবাই তার দিকে তাকাতে লাগল।
স্বামী খুব রেগে সেখানে পৌঁছল এবং অদিতিকে মারার জন্য হাত তুলল। কিন্তু এবার অদিতি পিছিয়ে যাওয়ার বদলে খুব মজবুতভাবে মাঝপথেই তার হাত ধরে ফেলল। সেখানে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল, কারণ অদিতির হাতের ধরা কোনো বাঘের মতো মজবুত ছিল, যা তার স্বামী ছাড়াতে পারছিল না। অদিতি পরিষ্কার ভাষায় বলল যে এবার সব কিছু শেষ হবে। তখনই ভবনের বিশাল দরজাগুলো সশব্দে খুলে গেল এবং অনেক শক্তিশালী মানুষ ভেতরে প্রবেশ করতে লাগল। এটি ছিল সেই বড় পরিবর্তনের শুরু। ভেতরে আসা এই লোকগুলো কোনো সাধারণ মানুষ ছিল না, বরং অদিতির কোম্পানির বড় বড় আধিকারিক ছিল। তাদের ব্যক্তিত্বে এক অদ্ভুত গাম্ভীর্য ও দাপট ছিল, যা দেখে সেখানে উপস্থিত প্রতিটি অতিথির শ্বাস যেন আটকে গেল। স্বামী এবং তার মা এই শক্তিশালী লোকগুলোকে দেখে ভয় পেয়ে গেল। ভবনের বিশাল দরজার সামনে এক নীরবতা ছেয়ে গেল। স্বামী তখনও অদিতির মজবুত হাতের মুঠোয় ছিল এবং যন্ত্রণায় দাঁত কিরমির করছিল। সে এবং তার মা ভয়ে কিছু বলতে পারছিল না। অদিতি এক ঝটকায় স্বামীর হাত ছেড়ে দিল এবং তাকে অবজ্ঞা করে পেছনে সরে দাঁড়াল। সে ভালোভাবেই জানত যে এই লোকগুলো তারই বিশেষ কর্মী, যারা পরিস্থিতি সামলাতে এসেছে। তারা কারো সাথে কোনো কথা না বলে পুরো ভবনে ছড়িয়ে পড়ল, যেন কোনো বড় ষড়যন্ত্র রুখতে এসেছে। অতিথিদের মধ্যে কানাঘুষো শুরু হলো যে এইসব কী হচ্ছে। শাশুড়ি নিজের ভয় চেপে মুখে একটি হাসি ফুটিয়ে তুললেন এবং সেই আধিকারিকদের দিকে এগিয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো তারা কোনো বড় বিনিয়োগকারীর সাথে এসেছে, যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তিনি খুব বিনীতভাবে তাদের স্বাগত জানানোর চেষ্টা করলেন, কিন্তু সেই পোশাকধারী মানুষেরা তার দিকে ফিরেও তাকাল না। অদিতি এই সুযোগে ভিড় থেকে দূরে সরে সেই করিডোর দিয়ে ফিরে গেল। সে এই পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলতে চাইছিল। সে তার যোগাযোগ যন্ত্র দিয়ে নির্দেশ দিল যে সবাইকে যেন কিছুক্ষণ বাইরে অপেক্ষা করানো হয়। অদিতি সেই করিডোরে দাঁড়িয়েছিল এবং তার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখা যাচ্ছিল। সে এই কয়েক বছর ধরে তাদের প্রতিটি অপমান সহ্য করেছিল, কিন্তু আজ সেই তিক্ত স্মৃতির অবসান হতে চলেছিল। তার মনে পড়ল বিয়ের প্রথম দিনেই কিভাবে শাশুড়ি তাকে খুব সাধারণ কাপড় পরতে বাধ্য করেছিল। তাকে সবসময় বাড়ির একটি ছোট ও অন্ধকার ঘরে রাখা হতো, যেখানে সে কখনো জীবনের আনন্দ পায়নি। স্বামীও কখনো স্বামীর কর্তব্য পালন করেনি, বরং অর্থের দম্ভ দেখিয়ে তাকে পায়ের জুতো মনে করে চলত। এই সব কথা অদিতির মনে আগুনের মতো জ্বলছিল। ভবনের ভেতরে স্বামী নিজের রাগকে কোনোভাবে সামলে আবার অতিথিদের সাথে হাসাহাসি করতে লাগল। সে এটা বোঝানোর চেষ্টা করল যে যা কিছু হয়েছে তা একটি ভুল বোঝাবুঝি। সে তার বন্ধুদের বলল যে অদিতি মানসিকভাবে কিছুটা অসুস্থ, তাই মাঝে মধ্যে এমন অদ্ভুত আচরণ করে। এটি শুনে তার বন্ধুরা হাসতে লাগল এবং অদিতি সম্পর্কে আরও অনেক আজে বাজে কথা বলতে শুরু করল। শাশুড়িও নিজের সম্মান বাঁচাতে গান বাজনা শুরু করার বড় আদেশ দিয়ে দিলেন। মিউজিক বাজার সাথে সাথেই সেই স্তব্ধতা ভেঙে গেল এবং অতিথিরা আবার মদ্যপানে মেতে উঠল। তারা সেই আধিকারিকদের উপেক্ষা করার সিদ্ধান্ত নিল, কারণ তারা কারো কাজে বাধা দিচ্ছিল না। অদিতি কোণে দাঁড়িয়ে এইসব খুব পরিষ্কারভাবে দেখছিল এবং তার ঠোঁটে একটি শীতল হাসি ফুটে উঠল। সে অবাক হচ্ছিল যে কিভাবে এই লোকগুলো তাদের ধ্বংসের মুখে দাঁড়িয়েও এত নিশ্চিন্ত আছে। সেই তার ট্যাবে কোম্পানির সমস্ত নথি দেখা শুরু করল, যা তার সহকারী পাঠিয়েছিল। এই নথিগুলোতে পরিবারের সেই সব কুকর্ম এবং বড় দুর্নীতির তথ্য পরিষ্কারভাবে লেখা ছিল। স্বামী বিনিয়োগ পাওয়ার জন্য নিজের কোম্পানির নথিপত্রে বড় ধরনের কারচুপি করেছিল। এই তথ্য অদিতির জন্য একটি শক্তিশালী অস্ত্র ছিল, যা দিয়ে সে এই লোকগুলোকে চিরতরে বরবাদ করে দিতে পারত। শাশুড়ি দূর থেকে তার ছেলেকে ইশারা করে বললেন যে অদিতিকে যেন এখান থেকে চিরতরে বের করে দেওয়া হয়। তার ধারণা ছিল অদিতির মতো দেখতে একটি মেয়ের জন্য তাদের অনুষ্ঠানের জৌলুস কমে যাচ্ছে। স্বামীও তার মায়ের কথা শুনে কয়েকজন চাকরকে আদেশ দিল যেন অদিতিকে খুঁজে বের করে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। চাকরেরা পুরো ভবনে সেই সাধারণ শাড়ি পরা মেয়েটিকে খুঁজতে লাগল, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অদিতি সেই চাকরদের দেখছিল, কিন্তু নিজের জায়গা পরিবর্তন করল না, কারণ তার সময় এখনও আসেনি। সে সহকারীকে আরও একটি কড়া আদেশ দিল যে সে যেন কোম্পানির সব বড় আধিকারিকদের এই ভবনে নিয়ে আসে। সে চাইছিল যখন এদের অপরাধ ফাঁস হবে তখন যেন পালানোর কোনো পথ না থাকে।
কোম্পানির ক্ষমতা এতটাই বেশি ছিল যে নগরীর প্রতিটি বড়লোক তাদের একটি ইশারায় কাজ করার জন্য প্রস্তুত থাকত। রাত যত গভীর হচ্ছিল, ভবনের ভেতরের পরিবেশ ততটাই গম্ভীর হয়ে উঠছিল। স্বামী তার কিছু বিনিয়োগকারীকে একটি আলাদা ঘরে নিয়ে গেল এবং সেখানে তাদের মিথ্যে আশ্বাস দিয়ে প্রলোভন দেখাতে শুরু করল। সে তার বিশেষ যন্ত্রের সাহায্যে তাদের সবার কথাবার্তা শুনতে শুরু করে দিয়েছিল, কারণ সে তার স্বামীর পোশাকে আগেই একটি মাইক্রোফোন লাগিয়ে দিয়েছিল। সে সেই সমস্ত বিনিয়োগকারীদের কণ্ঠ পরিষ্কার শুনতে পাচ্ছিল, যারা তার স্বামীর মিষ্টি কথায় বিভ্রান্ত হচ্ছিল। তার স্বামী তাদের বলছিল যে অদিতি গ্রুপ তার বাবার খুব কাছের বন্ধু এবং এই চুক্তিটি পুরোপুরি পাকা হয়ে গেছে। এসব শুনে অদিতির চোখে ঘৃণা আর অপমানের আগুন আরও জ্বলে উঠল। সে ভাবল, কিভাবে একজন মানুষ টাকার জন্য এত নিচে নামতে পারে। এই পরিবারটি অদিতিকে পরিচারিকা বানিয়ে রেখেছিল আর তার নিজের কোম্পানির নাম ব্যবহার করে মানুষকে ঠকানোর চেষ্টা করছিল। এই বিড়ম্বনা অদিতির মনকে পাথরের মতো শক্ত করে দিয়েছিল এবং তার ভেতরের মায়া কাটিয়ে দিয়েছিল। এখন তার একটাই লক্ষ্য ছিল, শাস্তি এবং বিচার। এদিকে কালো পোশাক পরা কর্মীরা ভবনের সমস্ত দরজা খুব শক্ত করে বন্ধ করে দিয়েছিল। কোনো মানুষের এখন বাইরে যাওয়া বা ভেতরে আসার অনুমতি ছিল না এবং পুরো ভবন এখন তাদের নিয়ন্ত্রণে এসে গিয়েছিল। কিছু অতিথি যখন যাওয়ার চেষ্টা করল, তখন তাদের খুব কড়াকড়িভাবে থামিয়ে দেওয়া হলো এবং ভেতরে যাওয়ার আদেশ দেওয়া হলো। মানুষের মধ্যে এক অদ্ভুত ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। শাশুড়ি যখন এটা দেখলেন, তখন তিনি খুব ঘাবড়ে গেলেন এবং নিরাপত্তারক্ষীদের কাছে এর কারণ জানতে চাইলেন, কিন্তু তারা কোনো উত্তর দিল না এবং উল্টো এমনভাবে তার দিকে তাকালো যে তার কথা বলা বন্ধ হয়ে গেল। তার মনে হতে লাগলো যে হয়তো তার ছেলে কোনো বড় মানুষের সাথে শত্রুতা করে ফেলেছে। তার শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং সে ছেলের সেই বিশেষ ঘরের দিকে দৌড়ে গেল। তার স্বামী তখন বিনিয়োগকারীদের সাথে হাসাহাসি করে কথা বলছিল, যখন তার মা হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে ঢুকলেন। তিনি হাঁপাতে হাঁপাতে তার ছেলেকে জানালেন যে পুরো ভবনকে কিছু অদ্ভুত লোক চারপাশ থেকে ঘিরে বন্ধ করে দিয়েছে। এটি শুনে তার স্বামীর হাসি নিমেষেই মিলিয়ে গেল এবং কপালে ঘামের ফোঁটা জমতে লাগল। সে বিনিয়োগকারীদের কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি দেখার জন্য ঘর থেকে বের হলো। পুরো ভবনে তখন কেবল সেই কালো পোশাক পরা শক্তিশালী মানুষগুলো ছিল এবং গান বাজনা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। অতিথিরা এক করে জড়ো হয়ে দাঁড়িয়েছিল এবং ভয়ে কেউ এক জায়গা থেকে নড়াচড়া করতে পারছিল না। তার স্বামী বুঝতে পারছিল না সে এখন কি করবে। তখনই তার নজর সেই করিডোরের দিকে গেল, যেখান থেকে অদিতি ধীর পায়ে বেরিয়ে আসছিল। তার পরনে সেই সাধারণ শাড়িটিই ছিল, কিন্তু তার চোখে মুখে এখন এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যা আগে কেউ দেখেনি। তার ব্যক্তিত্বে এক অদ্ভুত তেজ ছিল, যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে আকর্ষিত করছিল। তাকে এইভাবে দেখে তার স্বামী খুব অবাক হল, কারণ সে আগে কখনো তার এই রূপ দেখেনি। অদিতি মাঝখানে এসে দাঁড়াল এবং তার তীক্ষ্ণ নজর দিয়ে তার স্বামী ও তার পরিবারকে দেখতে লাগল। সেই নিস্তব্ধতায় অদিতির কণ্ঠ খুব পরিষ্কার এবং দৃঢ়ভাবে শোনা গেল। সে শান্ত স্বরে বলল যে অদিতি গ্রুপের ভয়ে দেখিয়ে এরা মানুষকে ঠকানোর পরিকল্পনা করছিল, সেই গ্রুপ এখন এদের হাতছাড়া হয়ে গেছে। এটি শুনে তার স্বামী এবং বিনিয়োগকারীদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা ভাবতেই পারছিল না যে একজন সাধারণ মেয়ে কিভাবে এত বড় কথা বলতে পারে। তার স্বামী বলল যে তুমি তো কেবল একজন পরিচারিকা, আর তোমার যোগ্যতা হলো আমার অতিথিদের জুতো পরিষ্কার করা, তাই নিজের সীমার মধ্যে থাকো। কিন্তু এবার তার এই কথার উত্তর অদিতি দিল না, বরং সেখানে দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরা কর্মীরা একসাথ উত্তর দিল। তারা সবাই মিলে অদিতিকে গভীর শ্রদ্ধার সাথে অভিবাদন জানালো এবং তাকে পথ ছেড়ে দিল। এই দৃশ্য দেখে তার স্বামীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এবং বাকি অতিথিরা অবাক হয়ে তাকিয়ে রইল। যাকে তারা এতক্ষণ তুচ্ছ মনে করছিল এবং জুতোর কাছে দাঁড় করিয়ে রেখেছিল, সে কোনো সাধারণ মানুষ নয়। সে দেশের সবথেকে শক্তিশালী কোম্পানির মালকিন ছিল, যার এক ইশারায় বড় বড় রাঘব বোয়ালরা ভয়ে কাঁপত। তার স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে তার হাঁটু গেড়ে মেঝেতে ধপাস করে পড়ে গেল। অদিতির চোখে তার জন্য কোনো করুণা বা ক্ষমার লেশ মাত্র ছিল না। সে বলল যে তোমরা আমার সরলতাকে আমার দুর্বলতা ভেবে নিয়েছিলে এবং টাকার লোভে একজন মানুষের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলে। আজ এই পরিবারের পতনের দিন, কারণ এখন আমি এদের পুরোপুরি ধ্বংস করে দেব। তার প্রতিটি কথায় এমন এক তেজ ছিল যা উপস্থিত সবার আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। বড় আধিকারিকরা যারা এতক্ষণ অপেক্ষা করছিল, তারাও এখন নথিপত্র নিয়ে ভেতরে প্রবেশ করল।
তাদের হাতে সেই সমস্ত জরুরি নথিপত্র ছিল যা তার স্বামী এবং তার কোম্পানির সমস্ত দুর্নীতি প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। অদিতি তার সহকারীকে ইশারা করল এবং সেই সহকারী কড়া গলায় তাদের বড় বড় সব ঘোটালার কথা সবার সামনে পড়তে শুরু করল। এটি তার স্বামী এবং তার পরিবারের জন্য এমন এক সমাপ্তি ছিল যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সেই বিশাল ভবনে গম্ভীর নীরবতা ছেয়ে গিয়েছিল এবং প্রতিটি শব্দ হাতুড়ির মতো তাদের ওপর আঘাত করছিল। যে অতিথিরা কিছুক্ষণ আগে তাদের প্রশংসা করছিল তারা এখন ভয়ের চোটে একে অপরের দিকে তাকাচ্ছিল। তার স্বামী আতঙ্কে থরথর করে কাঁপছিল। সে এইসব থামানোর অনেক চেষ্টা করল এবং চিৎকার করে বলল যে এসব মিথ্যে, কিন্তু তার কাঁপানো কণ্ঠ এবং ঘাম তার মিথ্যেকেই প্রমাণ করছিল। বিনিয়োগকারীরা এখন তার কোনো কথা বিশ্বাস করছিল না এবং রাগে তাকে গালাগাল করছিল। অদিতি নিজের জায়গায় দাঁড়িয়ে তার স্বামীর এই অসহায় অবস্থা দেখছিল। যে মানুষটি কয়েক মিনিট আগে তাকে পরিচারিকা ভেবে অপমান করছিল, আজ সে পথের ভিখারি হয়ে গেছে। অদিতি তার ফাইলের আরেকটি অংশ খুলল এবং তার স্বামীর সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সবার সামনে রেখে দিল, যেখানে সে কোম্পানির টাকা অত্যন্ত চতুরতার সাথে সরিয়ে রেখেছিল। এটি দেখে বিনিয়োগকারীরা স্তব্ধ হয়ে গেল, কারণ এটি ছিল একটি বড় অপরাধ। তার শাশুড়ি, যে এতক্ষণ দম্ভ করছিলেন, তিনি এখন ধপাস করে একটি চেয়ারে বসে পড়লেন। তিনি তার আত্মীয়দের কাছে মিথ্যে বলতে লাগলেন যে এই মেয়েটি তাদের পরিবারকে ধ্বংস করার জন্য গল্প বানাচ্ছে, কিন্তু কেউ তার কথা শুনল না, কারণ প্রমাণগুলো ছিল অকাট্য। সমস্ত বিশিষ্ট অতিথিরা তাদের থেকে দূরত্ব বজায় রাখল এবং ঘৃণার চোখে তাকাতে লাগল। বিনিয়োগকারীদের একটি দল এগিয়ে এসে তার স্বামীকে ঘিরে ধরল এবং প্রশ্ন করতে শুরু করল যে তাদের টাকা কোথায় গেছে। তার স্বামী ভয়ে কাঁপছিল এবং তার কাছে কোনো উত্তর ছিল না। অদিতি সেই ভিড়ের দিকে তাকালো এবং তার খুব অদ্ভুত লাগল যে স্বার্থ শেষ হওয়া মাত্রই সবাই কিভাবে মুখ ফিরিয়ে নিল। অদিতি আবার কথা বলা শুরু করল এবং তার স্বামীর আরেকটি জালিয়াতি ফাঁস করল। সে জানালো যে এই পরিবারের জন্য সে যে কোটি কোটি টাকা খরচ করেছে সেগুলোও এখন ফেরত নেওয়া হবে। তার শাশুড়ি অনেক ছোট ব্যবসায়ীদের থেকে টাকা নিয়েছিলেন, যার শোধ করার ইচ্ছা তার ছিল না। এটি শুনে সেই ব্যবসায়ীদের রাগ আরও বেড়ে গেল। তার দেওর, যে তার নতুন স্ত্রীর সাথে আনন্দ করছিল, সেও খুব রেগে গেল। সে একটি মদের বোতল ছুঁড়ে মারল এবং অদিতিকে সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু অদিতি এক পাও নড়ল না, বরং সেই বোতলটি মাঝপথেই ধরে ফেলল। এটি দেখে তার দেওর ভয় পেয়ে গেল। কর্মীরা এগিয়ে এসে তার দেওরকে শক্ত করে ধরল এবং সাবধান করে দিল যে কোনো রকম চালাকি করলে তার ফল খুব খারাপ হবে। ভবনটি এখন অদিতির নিয়ন্ত্রণে ছিল। নতুন বউ, যে খুব নামী পরিবার থেকে এসেছিল, সেও খুব ভয় পেয়ে গেল এবং তার বাবা মাকে বলল যে সে আর এদের সাথে নেই। তার বাবা মাও সেখান থেকে পালানোর পথ খুঁজতে লাগল। কয়েক ঘন্টার মধ্যেই এই পরিবারের দম্ভ ভেঙে চুরমার হয়ে গেল। তার স্বামী হামাগুড়ি দিয়ে অদিতির কাছে আসার চেষ্টা করল এবং মিনতি করতে লাগল। সে বলল যে সে টাকা ফেরত দিয়ে দেবে, শুধু তাকে যেন কিছুদিন সময় দেওয়া হয়। কিন্তু অদিতি খুব শান্ত স্বরে জানালো যে অনেক দেরি হয়ে গেছে। অদিতি ফাইল থেকে আরও কিছু নথিপত্র বের করে বিনিয়োগকারীদের হাতে দিল। সেই সব নথিতে তাদের সমস্ত জালিয়াতির অকাট্য প্রমাণ ছিল। সেগুলো পড়ার পর বিনিয়োগকারীদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। একজন বিখ্যাত ব্যবসায়ী হেসে তার স্বামীর উপহাস করতে শুরু করল এবং বলল যে এই লোকটি সবসময় অন্যের টাকা আত্মসাৎ করতে ওস্তাদ ছিল। আজ তার আসল রূপ সামনে এসেছে। তার ননদ, যে এতক্ষণ গয়নার দম্ভ করছিল, সেও এখন ভয়ের চোটে এক কোণে লুকিয়ে গেল। সে সব সময় অদিতির কাপড়ের উপহাস করত এবং তাকে অশিক্ষিত মেয়ে বলত। আজ তার সেই দামি কাপড় আর গয়না তাকে কোনো বিপদ থেকে বাঁচাতে পারল না। অদিতি জানালো যে তার স্বামী তাদের কোম্পানির কিছু নিচু পদের কর্মীদের ঘুষ দিয়ে নথিপত্র চুরির চেষ্টা করেছিল, কিন্তু সে জানত না যে অদিতি গ্রুপ সব সময় তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। এটিই ছিল তার সবথেকে বড় ভুল, যা আজ তাকে ধ্বংসের কিনারে এনে দাঁড় করিয়েছে। ভবনে পরিবেশন করা সেই দামি খাবার এখন টেবিলের উপর পড়ে পচে যাচ্ছিল, যা কেউ খাচ্ছিল না। যে অনুষ্ঠানটি খুব জাঁকজমকের সাথে শুরু হয়েছিল, তা এখন এক মহা শ্মশানে পরিণত হয়েছে। মানুষ এখন আলোচনা করছিল যে আগামীকাল সংবাদপত্রে এই পরিবারের কত বড় বদনাম হবে। শাশুড়ির শ্বাসকষ্ট শুরু হয়ে গেল এবং সে বুক চেপে ধরে বসে পড়লেন। কিছু আত্মীয় তাকে সাহায্য করার চেষ্টা করল, কিন্তু তারাও অপরাধে জড়িয়ে পড়ার ভয়ে পিছিয়ে গেল। মানুষের স্বার্থ কতটা ভয়ানক হতে পারে তা আজ প্রমাণিত হল। অদিতি এইসব দেখে কোনো রকম বিচলিত হল না, কারণ সে এই তিক্ত সত্য আগে থেকেই জানত।
তার স্বামী রাগের চোটে অদিতির ওপর সরাসরি হামলা করার চেষ্টা করল এবং একটি ছুরি বের করল। সে এখন পাগল হয়ে গিয়েছিল এবং নিজের হারানো সম্মান ফিরে পেতে যে কোনো স্তরে যেতে প্রস্তুত ছিল। কিন্তু সে অদিতির কাছে পৌঁছানোর আগেই একজন কর্মী তাকে ধরে ফেলল এবং মেঝেতে সজোরে আছাড় মারল। সেই ছুরিটি ছিটকে দূরে গিয়ে পড়ল। সেখানে উপস্থিত মহিলারা ভয়ে চিৎকার করতে লাগল। ভবনটি এখন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। কর্মীরা তার স্বামীকে শক্ত করে ধরে রাখল। অদিতি তার কাছে গিয়ে শান্তভাবে তাকে দেখল। তার স্বামী তখনও ভুল স্বীকার না করে হুমকি দিচ্ছিল যে জেল থেকে বের হয়ে সেই গ্রুপের সর্বনাশ করবে। অদিতি ধীর গলায় বলল যে সে আর কোনোদিন জেলের সেই শক্ত দেওয়াল থেকে বাইরে বের হতে পারবে না। সে জানালো যে সে যে অপরাধ করেছে তার জন্য আইন তাকে ছাড়বে না। সে শুধুমাত্র টাকা নয়, বরং অনেক মানুষের জীবন নষ্ট করেছে। অদিতি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর পুলিশকে ভেতরে আসার সংকেত দিল। দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীরা এই একটি ইশারার অপেক্ষা করছিল। তারা তাদের আইনি প্রক্রিয়া শুরু করে দিল। তার স্বামী এবং শাশুড়ি এখন একে অপরকে দোষারোপ করতে শুরু করল। এই বড় বিপদে কেউ কারোর পাশে ছিল না। এই হট্টগোলের মাঝে অদিতির মন এক শান্ত সমুদ্রের মতো ছিল। সে তার জীবনের সবথেকে মূল্যবান এই লক্ষ্যটি আজ পূরণ করেছিল। আজ যখন তার উদ্দেশ্য সফল হল, তখন তার মনে এক অদ্ভুত শূন্যতা আর শান্তির অনুভূতি হচ্ছিল। এটি তার জীবনের একটি বড় মোড় ছিল, যেখান থেকে এক সম্পূর্ণ নতুন ও আলাদা পথ শুরু হতে চলেছিল। ভবনের বাইরে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল এবং তার আলো পুরো এলাকাকে আলোকিত করে দিয়েছিল। এটি দেখে অতিথিদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হল। পুলিশের গাড়িগুলো সদরে এসে থামল এবং ডজনখানিক পুলিশকর্মী সেখান থেকে নামল। এটি পরিষ্কার হয়ে গেল যে এখন তাদের পালানোর কোনো পথ নেই। পুলিশ অফিসাররা খুব গুরুত্বের সাথে ভেতরে প্রবেশ করলেন। অদিতি এগিয়ে গিয়ে তাদের সেই নথিপত্রের ফাইল বুঝিয়ে দিল। অফিসাররা সেই প্রমাণগুলো দেখে তার স্বামীকে গ্রেফতারের নির্দেশ দিলেন। 2 পুলিশকর্মী এগিয়ে এসে তার স্বামীর হাতে হাতকড়া পরিয়ে দিল। তার স্বামীর চোখে এখন কোনো তেজ ছিল না, বরং এক গভীর আতঙ্ক দেখা যাচ্ছিল। সে বারবার অফিসারদের কাছে মিনতি করছিল, কিন্তু কেউ তার কথা শুনল না। তার সমস্ত দম্ভ আজ সেই হাতকড়ার কাছে চূর্ণ হয়ে গিয়েছিল। তার শাশুড়ি নিজের ছেলেকে এইভাবে হাতকড়া পড়া অবস্থায় দেখে অঝরে কাঁদতে লাগলেন এবং পুলিশ অফিসারদের পায়ে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, শাশুড়ি বলতে লাগলেন যে তার ছেলে নির্দোষ এবং এই সব একটি অনেক বড় ষড়যন্ত্র যা তাদের ফাঁসানোর জন্য করা হয়েছিল। কিন্তু তার এই সব কথায় পুলিশ অফিসারদের উপর কোনো প্রভাব পড়ল না, কারণ তারা আগে থেকেই সব সত্য জানত। পুলিশ অফিসার অদিতির শাশুড়িকেও জালিয়াতিতে সহায়তার অপরাধে গ্রেফতার করার কড়া আদেশ দিলেন। এটি দেখে ভবনে উপস্থিত বাকি সকল অতিথি ভয়ে পিছিয়ে যেতে লাগল। তারা চাইছিল না যে এই অপরাধের সাথে তাদের নাম কোনোভাবে যুক্ত হোক। কিছু অতিথি সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু অদিতি গ্রুপের কর্মীরা তাদের আটকে দিল। প্রত্যেকে এখন নিজের প্রাণ আর সম্মানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল এবং নিজেদের ভুলের জন্য অনুশোচনা করছিল। অদিতি শান্তভাবে এক জায়গায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। সে নিজের মনে কোনো জয় বা খুশির আমেজ অনুভব করছিল না, কারণ এটিই তার লক্ষ্য ছিল। সে নিজের জীবনের এই কয়েক বছর শুধু এই জন্য ব্যয় করেছিল যাতে সে এদের প্রতিটি অপরাধের প্রমাণ জোগাড় করতে পারে। আজ তার দীর্ঘ প্রতীক্ষা সফল হয়েছিল এবং এই পাপীরা তাদের কর্মের সঠিক সাজা পাচ্ছিল। তখনই ভবনের ভেতরে মিডিয়ার ক্যামেরা আর আলোর ঝিলিক দেখা যেতে লাগল, যার ফলে চারদিক আলোকিত হয়ে গেল। কেউ একজন নগরীর বড় বড় নিউজ চ্যানেলগুলোকে আগে থেকেই খবর দিয়ে দিয়েছিল। সাংবাদিকরা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, যাতে তারা এই পরিবারের আসল রূপ সবাইকে দেখাতে পারে। এটি তাদের জন্য সবথেকে বড় অপমান ছিল, কারণ পরের দিন তাদের এই কুকীর্তির কথা সারা দেশের সংবাদপত্রে ছাপা হতো। স্বামী নিজের মুখ লুকানোর চেষ্টা করছিল, কিন্তু মিডিয়ার ক্যামেরা তার প্রতিটি মুহূর্ত বন্দি করে নিচ্ছিল। একটা সময় ছিল যখন সে মিডিয়াকে টাকা দিয়ে নিজের আর কোম্পানির মিথ্যে প্রশংসা ছাপাত। আজ সেই মিডিয়াই তার পতনের দৃশ্য সরাসরি সম্প্রচার করছিল, যা থেকে সে বাঁচতে পারছিল না। এটি ছিল ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস, যা তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। পুলিশ অফিসার অদিতির কাছে জানতে চাইল যে তারা এখন এদের থানায় নিয়ে যাবে কিনা। অদিতি সম্মতির ইশারা করল এবং আইনি প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিল। অদিতি দৃঢ় স্বরে জানালো যে সে তার আইনজীবীদের সাথে কাল থানায় গিয়ে বয়ান দেবে। অফিসার অত্যন্ত শ্রদ্ধার সাথে তার কথা মেনে নিল এবং অপরাধীদের নিয়ে যাওয়ার আদেশ দিল।
যখন পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল তখন অতিথিরা তাদের সঙ্গ ছেড়ে দিল। কোনো মানুষ এখন তাদের কাছে যেতে চাইছিল না এবং প্রত্যেকের চোখে কেবল ঘৃণা ফুটে উঠছিল। স্বামী যাওয়ার সময় একবার পেছনে ফিরে তার স্ত্রীর দিকে তাকালো, যাকে সে এতদিন তুচ্ছ নারী ভেবে অপমান করেছিল। আজ সেই নারী এক বিশাল সাম্রাজ্যের মালকিন হিসেবে দাঁড়িয়েছিল। তার স্বামী জালিয়াতিতে লিপ্ত থাকার কারণে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে দিল। তার নতুন বউ মেঝেতে বসে অঝরে কাঁদতে লাগল এবং তার বাবা মাকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মিনতি করতে লাগল। যে বিয়ের জন্য কোটি কোটি টাকা জলের মতো খরচ করা হয়েছিল তা এখন একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। এই পরিবারটি যে অন্যায় করেছিল তা আজ তাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। পুলিশের গাড়িগুলো সাইরেন বাজাতে বাজাতে অপরাধীদের নিয়ে থানার দিকে রওনা দিল এবং পেছনে ফেলে গেল এক রাশ নিস্তব্ধতা। ভবনের ভেতরে কেবল সেই সব অতিথিরা ছিল যাদের অদিতি কড়া ভাষায় সেখান থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিল। সবাই কোনো প্রশ্ন না করে মাথা নিচু করে সেখান থেকে চলে যেতে লাগল, যেন তারা কোনো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই বিশাল ভবনটি জনশূন্য আর নিস্তব্ধ হয়ে গেল। অদিতি এখন সেই বড় ভবনের মাঝখানে দাঁড়িয়েছিল আর চারদিকে কেবল ধ্বংস আর ছড়ানো ছিটানো জিনিস পড়েছিল। সে একটি দীর্ঘশ্বাস নিল এবং নিজের কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে যাওয়ার অনুভূতি অনুভব করল, যা সে বহু বছর ধরে বহন করছিল। এই দিনটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে নিজের বুদ্ধিতে তার সমস্ত শত্রুদের ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সে প্রমাণ করে দিয়েছিল যে একজন নারীর ধৈর্যই তার সবথেকে বড় শক্তি হতে পারে। অদিতি সেখান থেকে বের হওয়ার সময় তার সহকারী তাকে আগামী যাত্রার তথ্য দিতে লাগল। সে জানালো যে অদিতি গ্রুপের সবথেকে বিলাসবহুল গাড়িগুলো তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। অদিতি তার সেই সাধারণ শাড়িটির দিকে একবার তাকালো এবং এক চিলতে হাসির সাথে সেটি ত্যাগ করল। এই কাপড়গুলো এখন তার কাছে আর কোনো মূল্যের ছিল না, কারণ তার সেই কষ্টকর জীবন পেছনে ফেলে সে এগিয়ে গিয়েছিল। সে সহকারীকে বলল যে সে সরাসরি নিজের অফিসে যেতে চায়, কারণ সেখানে কিছু জরুরি কাজ তার জন্য অপেক্ষা করছে। এতদিন অদিতির অনুপস্থিতির সুযোগে কোম্পানির কিছু অসাধু আধিকারিক অনেক দুর্নীতি করেছিল এবং তাদেরও কড়া শাস্তি পাওয়া বাকি ছিল। অদিতির চোখে এখন কোনো দুর্বলতা ছিল না, বরং সে একজন সফল নেত্রীর মতো নিজের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত ছিল। ভবন থেকে বের হতেই ঠান্ডা বাতাস অদিতির মুখ স্পর্শ করল, যা তাকে এক নতুন শক্তির অনুভূতি দিচ্ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা অদিতি গ্রুপের গাড়ির বহর রাতের অন্ধকারে এক আলাদা জৌলুস ছড়াচ্ছিল। কর্মীরা তাদের মালকিনের জন্য গাড়ির দরজা অত্যন্ত শ্রদ্ধার সাথে খুলে দিল এবং তার বসার ব্যবস্থা করল। এটি ছিল এক বড় বিজয় যা সে সবসময় মনে রাখবে। গাড়ির ভেতরে বসেই অদিতি তার যোগাযোগ যন্ত্রটি সচল করল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার আধিকারিকদের সাথে যোগাযোগ করল। সে সবাইকে স্পষ্ট বার্তা দিল যে অদিতি গ্রুপের আসল মালকিন ফিরে এসেছে এবং এবার থেকে কঠোর শাসন শুরু হবে। এই বার্তা আগুনের মতো বড় বড় ব্যবসায়ী মহলে ছড়িয়ে গেল, যার ফলে অনেকের মনেই ভয়ের সৃষ্টি হল। প্রত্যেকে জানত যে অদিতির ফিরে আসা মানেই ব্যবসায়িক জগতে এক বিশাল পরিবর্তনের সংকেত। এদিকে থানায় তার স্বামী আর শাশুড়িকে বাকি অপরাধীদের সাথে একটি অন্ধকার সেলে বন্দী করে রাখা হয়েছিল। স্বামী বারবার দেওয়ালে নিজের মাথা ঠুকছিল আর নিজের ভুলের জন্য কাঁদছিল, যা তাকে আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। সে বুঝতে পেরেছিল যে টাকা আর ক্ষমতার দম্ভ মানুষকে অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত ধ্বংস করে ফেলে। কিন্তু এখন তার এই কান্নাকাটি আর অনুশোচনার কোনো মূল্য ছিল না। শাশুড়িকেও মহিলা সেলে কড়াকড়ির মধ্যে রাখা হয়েছিল, যেখানে তার সমস্ত গয়না আর দামি কাপড় কেড়ে নেওয়া হয়েছিল। তাকে সেখানে সাধারণ কয়েদিদের মতো থাকতে হচ্ছিল, যা তার জীবনের সবথেকে বড় অপমান ছিল। তিনি কখনো স্বপ্নেও ভাবেননি যে নিজের বউকে পরিচারিকা বানিয়ে রাখার ফল এত ভয়ানক হতে পারে। এটি ছিল কর্মফলের সেই বিস্ফল যা থেকে কেউ বাঁচতে পারে না। অদিতির বিশাল গাড়ির বহর নগরীর রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল, আর চারদিকে কড়া নিরাপত্তা ছিল। সে জানলার বাইরে ঝলমলে আকাশ দেখল এবং অনুভব করল যে এটি এখন তার জন্য এক বড় জয়ের প্রতীক। সে তার বাবাকে স্মরণ করল, যিনি তাকে শিখিয়েছিলেন যে ক্ষমতা টাকার মধ্যে নয়, বরং মানুষের মজবুত ইচ্ছা আর সত্যের মধ্যে থাকে। আজ সে তার বাবার সেই কথা সত্য প্রমাণ করে দেখিয়েছে। যখন তার গাড়ির বহর অদিতি গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে পৌঁছল, তখন সেখানকার পরিবেশ কোনো বড় উৎসবের মতো লাগছিল। কোম্পানির সব বড় আধিকারিকরা তাদের মালকিনকে স্বাগত জানানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন।
তারা অদিতিকে দেখা মাত্রেই মাথা নিচু করে শ্রদ্ধা জানালেন এবং তাকে কোম্পানির সর্বোচ্চ নেত্রী হিসাবে স্বীকার করে নিলেন। এটি ছিল এক নতুন আর শক্তিশালী যুগের শুরু, যাকে আটকানো কারও সাধ্য ছিল না। অদিতি সেই সাধারণ সারিতেই এক রাজকীয় আত্মবিশ্বাসের সাথে সিঁড়ি বেয়ে উঠতে লাগল, এবং তার প্রতিটি কদম ছিল অত্যন্ত দৃঢ়। তাকে এখন দামি গয়না বা কাপড়ের প্রয়োজন ছিল না, কারণ তার ব্যক্তিত্বই তার সবথেকে বড় অলংকার হয়ে উঠেছিল। সে তার সমস্ত আধিকারিকদের একটি বৈঠক ডাকল, যাতে সে জানতে পারে কে তার প্রকৃত বন্ধু হওয়ার যোগ্য। এটি ছিল অদিতির এক কঠিন পরীক্ষা, যা কেবল সেই ভালো বুঝত। সে তার অফিসের ভেতরে প্রবেশ করল, যা সব দিক থেকে আধুনিক প্রযুক্তিতে সাজানো ছিল। সহকারী এগিয়ে এসে তার জন্য সেই বিশাল চেয়ারটি এগিয়ে দিল, যা এই সাম্রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ আসন ছিল। অদিতি অত্যন্ত গাম্ভীর্যের সাথে সেই বড় চেয়ারে বসল এবং নিজের 2 হাত মেঝের ওপর রেখে পরবর্তী মিশনের পরিকল্পনা শুরু করল। অপরাধীদের পতন হয়েছিল, কিন্তু অদিতির কাজ এখনও বাকি ছিল। সে তার মেঝের ওপর রাখা একটি ছবির দিকে তাকালো, যেখানে তার বাবা মায়ের হাসি সব সময়কার জন্য বন্দী ছিল। সে অনুভব করল যে আজকের এই বড় বিজয়ে সেই সব মানুষের আত্মা শান্তি পেয়েছে যারা এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এবার সময় এসেছিল যে সে তার এই ব্যবসাকে পুরো পৃথিবীতে আরও মজবুতভাবে ছড়িয়ে দেবে এবং নিজের শক্তি প্রমাণ করবে। রাত বাড়ছিল এবং এক নতুন সূর্য তার জীবনের দিগন্তে উকি দিচ্ছিল। অদিতি গ্রুপের বিশাল অফিসে এখন এক আলাদা নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। ঘরের বড় জানলার কাঁচ দিয়ে চাঁদের আলো একটি ছোট আলোকবর্তিকার মতো দেখা যাচ্ছিল। অদিতি তার আসনে বসে সেই সব গুরুত্বপূর্ণ ফাইলগুলো দেখতে শুরু করল, যেখানে অনেক বড় জালিয়াতি ধরা পড়েছিল এবং যা গদ্দারদের মুখোশ খুলে দেবে। সহকারী অত্যন্ত শ্রদ্ধার সাথে ঘরে প্রবেশ করল এবং তাকে প্রথম জরুরি বার্তা দিল। সে জানালো যে অপরাধীদের জেলের সবথেকে অন্ধকার কোণে রাখা হয়েছে, যেখান থেকে তাদের ফেরা প্রায় অসম্ভব। এর সাথে সে সেই সব আধিকারিকদের একটি দীর্ঘ তালিকা অদিতির সামনে রাখল, যারা তার স্বামীর সাথে হাত মিলিয়েছিল। অদিতি খুব মন দিয়ে তা দেখল এবং তার মুখে এক শীতল হাসি ফুটে উঠল। সে সহকারীকে কড়া আদেশ দিল যে সে যেন কোম্পানির সব বড় আধিকারিকদের বৈঠকখানায় দ্রুত ডেকে নেয়। সে চাইছিল যে যারা এত বছর ধরে তার পেছনে ষড়যন্ত্র করছিল, তাদের ভাগ্য আজই নির্ধারিত হয়ে যাক। সহকারী কোনো প্রশ্ন না করে অদিতির আদেশ মেনে নিল এবং সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই কোম্পানির সেই বৈঠকখানা আধিকারিকদের ভিড়ে ভরে গেল। সবাই যখন সেই বিশাল কক্ষে জড়ো হল, তখন সেখানকার গম্ভীর পরিবেশ দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা কখনো অদিতিকে এত কাছ থেকে দেখেনি। তারা সবাই ভয়ে কাঁপছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে তাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। অদিতি তাদের বসার জন্য কোনো ইশারা করল না এবং তারা সবাই অসহায়ভাবে দাঁড়িয়ে থাকল। অদিতি তার চেয়ার থেকে উঠে অত্যন্ত দৃঢ় কদমে তাদের সামনে গিয়ে দাঁড়াল। তার ব্যক্তিত্বে এক অদ্ভুত তেজ আর ভয় ছিল, যা উপস্থিত সবার হৃদয়ে কম্পন সৃষ্টি করল। সে একে একে সেই সব বিশ্বাসঘাতকদের চোখের দিকে তাকাল, যারা টাকার বিনিময়ে কোম্পানিকে ঠকিয়েছিল। সে কথা বলা শুরু করল এবং তার কণ্ঠ সেই বিশাল ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলল, আপনারা ভেবেছিলেন যে একজন অনাথ মেয়ে এই বিশাল সাম্রাজ্য কোনোদিন সামলাতে পারবে না। আপনারা আমার স্বামীর সাথে মিলে আমার সম্পত্তি লুট করার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আপনারা ভুলে গিয়েছিলেন যে আমি সেই মানুষের একমাত্র কন্যা যিনি এই সাম্রাজ্য শাসন করেছিলেন। একজন আধিকারিক খুব ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে ক্ষমা চাওয়ার চেষ্টা করল। সে বলল যে অদিতির স্বামী তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল, তাই সে বাধ্য হয়েছিল। অদিতির চোখে তখন আগুনের মতো রাগ জ্বলছিল। সে কড়া গলায় বলল যে বিশ্বাসঘাতকদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ কেবল একটি নাটক। সে সহকারীকে ইশারা করল এবং সহকারী ঘরের বড় স্ক্রিনটি চালু করে দিল, যেখানে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখা গেল। এই ভিডিওগুলোতে সেই আধিকারিকদের হোটেলে বসে অদিতির স্বামীকে সাথে নিয়ে কোম্পানি লুটের পরিকল্পনা করতে দেখা যাচ্ছিল। স্ক্রিনে নিজেদের এই কুকীর্তি দেখে আধিকারিকদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তাদের আর কিছু বলার থাকল না। এটি তাদের অত্যন্ত লজ্জাজনক এক সমাপ্তি ছিল। অদিতি পরিষ্কার ভাষায় জানালো যে সে তার সাম্রাজ্যে কোনো প্রকার অসাধুতা সহ্য করবে না। সে সেই মুহূর্তেই সমস্ত দুর্নীতিবাজ আধিকারিকদের চাকরি থেকে বরখাস্ত করল এবং তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিল। পুলিশ আধিকারিকরা ভেতরে এলেন এবং সেই সব বিশ্বাসঘাতকদের ধরে নিয়ে গেলেন।
কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল অফিস অযোগ্যদের থেকে মুক্ত হয়ে গেল। ঘরে এখন কেবল সেই সব মানুষরাই ছিল যারা বিপদেও কোম্পানির পাশে ছিল। অদিতি তার গাম্ভীর্য সরিয়ে এক অমলিন হাসি দিয়ে তার অনুগত কর্মীদের ধন্যবাদ জানাল। সে বলল যে আজ থেকে অদিতি গ্রুপে এক নতুন যুগের শুরু হচ্ছে, যেখানে কেবল পরিশ্রম আর সততার জয় হবে। উপস্থিত সবাই তার প্রতি সম্মান জানিয়ে মাথা নত করল। বৈঠক শেষ হওয়ার পর অদিতি নিজের অফিসে ফিরে এসে এক গভীর দীর্ঘশ্বাস নিল। সে এই কয়েক বছরে যা কিছু সহ্য করেছিল তা এখন একটি দুঃস্বপ্ন হয়ে পেছনে পড়ে রইল। সে তার জীবনের সবথেকে বড় ঝুঁকি নিয়েছিল এবং নিজের সম্মান বাজি রেখেছিল, কিন্তু আজ সেই লড়াইয়ে সে বিজয়ী হয়ে ফিরে এসেছে। তখনই সহকারী একটি ফাইল নিয়ে ভেতরে এলো, যাতে সেই সব কোম্পানির তথ্য ছিল যাদের তার স্বামী ঠকিয়েছিল। অদিতি সেই ফাইলটি নিল এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামগুলো খুব মনোযোগ দিয়ে পড়ল। সে সিদ্ধান্ত নিল যে সে সেই সমস্ত মানুষের টাকা সুদে আসলে ফেরত দেবে, যাতে তারা তাদের জীবন আবার নতুন করে শুরু করতে পারে। এটি ছিল অদিতির এক দয়ালু রূপ, যা কেবল একজন যোগ্য নেত্রীই দেখাতে পারে। অদিতি জেলের বড় আধিকারিককে ফোন করে তার স্বামীর খবর নিল। আধিকারিক জানালো যে সে জেলের ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছে এবং বারবার দেওয়ালে মাথা ঠুকছে। তার শাশুড়িকেও সাধারণ কয়েদিদের মতো রাখা হয়েছে। অদিতি এতে বিচলিত হল না, কারণ সে জানত যে এটিই তাদের কর্মফল। সে পুলিশকে কড়া নির্দেশ দিল যেন তাদের কোনো প্রকার বিশেষ সুবিধা দেওয়া না হয়। তারা অপরাধী এবং তাদের সাথে আইনের কঠোর প্রয়োগ হওয়া উচিত। মিডিয়ার প্রতিটি চ্যানেলে এখন কেবল অদিতি আর তার বিজয়ের কাহিনী প্রচার হচ্ছিল। সারা পৃথিবী এই রহস্যময়ী নারীর কথা জানতে চাইছিল, যে এতদিন নিজেকে আড়ালে রেখেছিল। অদিতি গ্রুপের শেয়ারের দাম আকাশ ছোঁতে লাগল, কারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছিল। অদিতি তার সেই বিশাল বাড়িতে ফিরল, যেখানে সে তার জীবনের সবথেকে খারাপ সময়গুলো পার করেছিল। এটি সেই বাড়ি যেখানে তার শাশুড়ি তাকে পরিচারিকা বানিয়ে দিনরাত অত্যাচার করেছিল। আজ সেই বাড়িটি তার কাছে খুব অচেনা আর নিস্তব্ধ মনে হচ্ছিল। সে বাড়ির প্রতিটি কোণ আর তার পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগল। সে সেই ছোট আর অন্ধকার ঘরটিতে গেল যেখানে তাকে থাকতে বাধ্য করা হয়েছিল। সেই ঘরের দেওয়ালে আজও তার চোখের জল আর কষ্টের চিহ্ন লেগেছিল। সে ঘরের জানলা দিয়ে আকাশের চাঁদ দেখল এবং নিজের ভেতরে এক গভীর শান্তির আমেজ অনুভব করল। তাকে এখন আর কাউকে ভয় পেতে হবে না। সে তার পরিচারককে ডেকে এক কড়া আদেশ দিল যে আগামীকাল এই পুরো বাড়িটি যেন ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়। সে এই অভিশপ্ত বাড়ির কোনো চিহ্ন রাখতে চায় না, কারণ এটি তার কাছে একটি গ্লানির প্রতীক ছিল। সে তার নতুন জীবনের শুরু এক নতুন পরিবেশ থেকে করতে চেয়েছিল। পরদিন সকালে যখন সূর্যের প্রথম আলো পৃথিবীর ওপর পড়ল, তখন বড় বড় যন্ত্র সেই বিশাল বাড়িটি ভাঙার জন্য পৌঁছে গেল। কয়েক ঘন্টার মধ্যেই সেই কোটি টাকার প্রাসাদ ধুলোয় মিশে গেল। সেখান দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে যাচ্ছিল। এটি সবার জন্য একটি বার্তা ছিল যে অহংকার আর অন্যায়ের সমাপ্তি এভাবেই হয়। অদিতি তার দামি গাড়িতে বসে কিছুটা দূর থেকে এই দৃশ্য দেখছিল। বাড়ির সেই ধ্বংসস্তূপ দেখে তার মনে হলো যেন তার কাঁধ থেকে বহু বছরের একটি পাথর নেমে গেল। সে তার গাড়ির জানলা ওপরে তুলল এবং ড্রাইভারকে অফিসের দিকে যাওয়ার ইশারা করল। এখন তাকে কেবল নিজের ব্যবসা আর ভবিষ্যতের কথা ভাবতে হবে। অফিসে পৌঁছানোর পর সহকারী জানালো যে কিছু বড় বিনিয়োগকারী তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। এরা সেই সব মানুষ যারা কাল পর্যন্ত অদিতির স্বামীর সাথে চুক্তি করার জন্য মুখিয়েছিল। আজ তারা অদিতির কাছে হাত জোর করে ক্ষমা চাইছিল এবং তাদের চুক্তিতে সই করার জন্য মিনতি করছিল। অদিতি তাদের ভেতরে ডাকার আদেশ দিল এবং মুখে এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। যখন বিনিয়োগকারীরা ঘরে ঢুকল, তারা অদিতির সেই দাপট দেখে ভয় পেয়ে গেল। তারা ক্ষমা চেয়ে বলল যে তারা তার স্বামীর চালে ভুল করে ফেলেছিল। অদিতি তাদের শান্তভাবে দেখল এবং জানালো যে ব্যবসায় ভুলের কোনো ক্ষমা নেই। সে জানালো যে অদিতি গ্রুপ কেবল সৎ আর যোগ্য মানুষের সাথেই কাজ করতে বিশ্বাস করে। বিনিয়োগকারীরা ঘাবড়ে গিয়ে বলল যে যদি চুক্তি না হয় তবে কোম্পানির ক্ষতি হতে পারে। এই কথা শুনে অদিতি অট্টহাসি হেসে উঠল এবং জানালো যে অদিতি গ্রুপ এতটাই শক্তিশালী যে এই ছোটখাটো ক্ষতিতে তাদের কিছু যায় আসে না। সে সহকারীকে ইশারা করল যেন তাদের বিদায় করে দেওয়া হয়। অদিতি তার মেঝের ওপর রাখা একটি দামি ক্রিস্টালের গ্লাস হাতে নিল। সে তাতে জল ঢালল এবং অত্যন্ত আয়েশ করে চুমুক দিতে দিতে কোম্পানির নতুন লক্ষ্যের কথা ভাবতে লাগল। সে তার সমস্ত গদ্দার আর শত্রুদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল, যারা তার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। এখন তার এই বিশাল সাম্রাজ্য আগের চেয়েও অনেক মজবুত আর সুরক্ষিত হাতে ফিরে এসেছিল। সূর্য ডুবছিল এবং অফিসের জানলা দিয়ে এক মায়াবী আলো ভেতরে আসছিল। অদিতি তার বিশাল চেয়ারে হেলান দিয়ে বসেছিল এবং তার মুখে এক গভীর তৃপ্তি ফুটে উঠেছিল।
সে প্রমাণ করে দিয়েছিল যে একজন নারী কোনোদিন দুর্বল নয় এবং সে যখন লড়াই করার সিদ্ধান্ত নেয় তখন বড় বড় সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এটি ছিল তার জীবনের সবথেকে সফল একটি অধ্যায়।